আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তথাকথিত শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক বন্ধ হওয়ার উপক্রমে পৌঁছেছে। এ বিষয়ে একটি গণমাধ্যমের থেকে আমি কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। গণমাধ্যমের রিপোর্ট শোনাচ্ছি। বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয়েছে, বাংলা ইংরেজি বহু পত্রিকায় এটা নিয়ে রিপোর্ট হয়েছে। আমি একটি পত্রিকা থেকে আপনাদেরকে তার শিরোনাম পড়ে শোনাচ্ছি। টাকার সংকটে 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের লেনদেন সেবা বন্ধের উপক্রম। উপশিরোনাম করেছে, দীর্ঘদিন চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক থাকায় এসব ব্যাংককে 20 দিনের মধ্যে অর্থ সমন্বয়ের সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই রিপোর্টটির প্রথম কয়েকটি বাক্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। টাকার ঘাটতির কারণে দেশের শরিয়াভিত্তিক 5 ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম হয়েছে। এসব ব্যাংকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, দীর্ঘদিন ধরে সব ব্যাংকগুলোর সঙ্গে থাকা বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক। বিষয়টি বারবার অবহিত করার পরও ব্যাংকগুলো উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাংলাদেশ ব্যাংক চলতি হিসাবে ঋণাত্মক স্থিতি সমন্বয়ের জন্য 20 দিনের সময় বেঁধে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, 20 দিনের মধ্যে চলতি হিসাবে ঋণাত্মক স্থিতি সমন্বয় না করা হলে ক্লিয়ারিং বা নিষ্পত্তি ব্যবস্থা থেকে ব্যাংকগুলোকে বিরত রাখা হবে। যেসব ব্যাংকে এই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। গত 28 নভেম্বর ব্যাংক 5টির ব্যবস্থাপনা পরিচালকদের এই চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো আপনারা জানেন, এই ব্যাংক সেক্টর নিয়ে আসলে আমার নতুন কিছু বলার নেই। আমি কোনো ইকোনমিস্ট নই যে কোনো একজন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ এগুলো নিয়ে গবেষণা করি কন্টিনিউয়াসলি রেগুলার। বিষয়টা কিন্তু সেটা নয়। আমি অতি সাধারণ একজন নাগরিক। তো এই যে ব্যাংক নিয়ে তথাকথিত শরিয়া ভিত্তিক ব্যাংকের যে পরিস্থিতি যেটা সম্প্রতি ঘটেছে, যে নোটিশটা দিয়েছে, চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এ সম্পর্কে যে রিপোর্ট হয়েছে, এটা শুধু একটি গণমাধ্যমে না, অনেক পত্রিকা, অনেক গণমাধ্যমে এসেছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এখানের ব্যাংকার যারা আছেন কেউ কেউ এটার প্রতিবাদ করেছেন, এটাকে অসত্য বলার চেষ্টা করেছেন। তারা যে ব্যাংকগুলোতে চাকরি করেন তার পক্ষে ছাপাই যাচ্ছেন। আমি এর আগেও সাধারণ নাগরিক হিসেবে বলেছি, তারা আরবি ক্যালিগ্রাফি ব্যবহার করে, আরবি শব্দ ব্যবহার করে, কিছু হুজুরদের বসিয়ে তাদেরকে সম্মানী দিয়ে টিয়ে তথাকথিত শরিয়া বোর্ড গঠন করে। এখানে একটি বড় রাজনৈতিক ইসলামিক দলেরও এটা মহা ভুল রয়েছে। প্রিভিয়াসলি এই ব্যাংক গঠন করাকে কেন্দ্র করে অনেক ব্যাপার স্যাপার রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, যেটা আসলে অনুচিত ছিল বলে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি। তো এই যে ব্যাংকগুলো আপনারা জানেন, শরিয়া ভিত্তিক তথাকথিত ইসলামী ব্যাংক বলেন, আর শরিয়ার বাইরে অন্য ব্যাংক বলেন, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলেন, আর বাণিজ্যিক ব্যাংক বলেন, সমস্ত ব্যাংকগুলো তো আসলে অবৈধ আওয়ামী লীগ সরকার গিলে খেয়ে ফেলেছে, সব টাকা বিদেশে পাচার করেছে। এই তথাকথিত শরিয়া ভিত্তিক ব্যাংক অনেকগুলোর মালিক হয়েছে কে? চিটাগংয়ের একজন মাফিয়া শব্দের আমি ব্যাখ্যায় যাচ্ছি না। ইতিহাসের ছাত্র যারা আছে, ইউনিভার্সিটিতে যারা ইতিহাস নিয়ে অনার্স মাস্টার্স করেন, তারা গডফাদার শব্দের ব্যাখ্যা জানবেন ভিন্নভাবে। গডফাদার শব্দ সম্ভবত ওখান থেকে এসেছে। সেখানে গডফাদার বিষয়ে ব্যাখ্যা রয়েছে, ইতিহাসের ছাত্রদের পাঠ্য বিষয় সেটা। এখানে মাফিয়ার তন্ত্রের মাফিয়া যে এই ব্যাখ্যায় যাচ্ছি না, মাফিয়া কাকে মিন করছে সেটা আপনারা জানবেন। তো বাংলাদেশে অনেক ধরনের মাফিয়া রয়েছে। বাংলাদেশের সাধারণ নাগরিক অবৈধ সরকার প্রধান গোপালীকেও মাফিয়া বলে থাকেন, প্রধান মাফিয়া। তো যাই হোক, তার একটা মাফিয়া তন্ত্র রয়েছে। সেই মাফিয়া তন্ত্রে তার একজন ম্যানেজার আছে, চিটাগাংয়ে বাড়ি, সে অনেকগুলো ব্যাংকের মালিক হয়েছে। ব্যাংকগুলোকে সে শেষ করে দিয়েছে, যখন তখন হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিচ্ছে। একবার 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে উঠিয়ে নিয়েছে। আর এই ব্যাংকের কর্মচারীরা হচ্ছে সেই পূর্বেকার যুগে যে রাজ্য জয় করতেন যে সম্রাট রাজারা, সেখানে যে লক্ষ লক্ষ দাসী ছিল, তারা
যেভাবে সেই সম্রাটকে পূজা করত সেভাবেই তারা পূজা করে সেই ব্যাংক মালিককে। সেখানে আগের কালে সম্রাটদের দেখা যেত সবার ঘরের নারীদেরকে নিয়ে ধর্ষণ করত, সুন্দরী সুন্দরী নারীদেরকে, কিন্তু তারা সেখানে কোনো অপরাধ দেখতো না। সম্রাট রাজাদের তারা লুটতরাজ চালাতো, তাদের প্রিন্স যারা সম্রাটদের শাহজাদারা তারা বিভিন্ন অপরাধ কর্ম করতো, সেগুলো সেখানের যারা নাগরিকরা প্রজারা ছিল, দাস দাসী ছিল, কৃতদাস মানে রাষ্ট্রের যে দাস দাসী ছিল তাদের অধীনে, তারা কিছুই মনে করতো না। এই সমস্ত ব্যাংকের কর্মচারীরা, এমপ্লয়িরা সেটাই ওই ব্যাংকগুলোর মালিকদেরকে ওইরকমই সম্রাট মানে পূজা করে। একটু টাই পরার জন্য, একটা ভালো শার্ট পরার জন্য, একটু ভালো বেতনের জন্য, ভালো ফ্ল্যাটে থাকার জন্য, ভালো সোফায় বসার জন্য, এই সুদের ইনকাম থেকে চেয়ার টেবিল ব্যবহার করে যে সুদের ব্যবসাটা, এই ভালো মোটা বেতনের জন্য তারা এই ব্যাংকের এই যে মাফিয়া যারা মালিক হয়েছে তাদেরকে পূজা করতেছে। যাই হোক, এই ব্যাংকের হিস্ট্রি আপনারা জানেন, এগুলো বললে ঘন্টার পর ঘন্টা শেষ হবে না। ব্যাংকের আপনি যান সাধারণ পাবলিক হিসেবে 1 লাখ 2 লাখ টাকা ঋণ চান, আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেটা তো দেখাবেই, আপনাকে নিয়ে যেতে পারে জাতিসংঘের যে বিচার বিভাগ আছে না হেগে, নেদারল্যান্ডের হেগে না কোথায় যেন আছে, যেখানে আন্তর্জাতিক আদালত, সেটাও পর্যন্ত আপনাদের দেখিয়ে দিতে পারে। আবার এই যে কথাটা বললাম না, আপনি 2 লাখ টাকা চাইলে আপনারা সেখানের ব্যাংকাররা মনে করতে পারে, সেখানে যারা চাকরি করে কর্মচারী, যে এই লোক হয়তো ওই ব্যাংকে ঋণ চেয়ে পায় না, এই জন্য তার এই ব্যাংকের বিরুদ্ধে কথা বলে। বিষয়টা তা না। জীবনেও পার্সোনালি আমি কখনো ওই সমস্ত ব্যাংকের ঋণ চাইতে যাই না। আর শুধু এই ব্যাংক না, কোনো ব্যাংকের ঋণ নাই, জীবনে নিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। তো সাধারণ অনেক ভাইদের সাথে কথা বলেছি, দেখেছি অনেকে বিভিন্ন কষ্টে ক্লেশে ব্যবসা বাণিজ্য করে, অনেকে এই সমস্ত ব্যাংকগুলোতে গেলে 2-4 লাখ 5 লাখ টাকা 2 লাখ টাকা 50,000 টাকা তারা চাইলে দেয় না, অর্থাৎ ঋণ চাইলে কাগজপত্র দিবে তারপরেও তারা দেয় না। দেখা যাচ্ছে যে বিক্রি করা জমি সেখানে 270 কোটি টাকা ঋণ নিল একজন আন্ডা রফিক না কি নামের একজন লোক, দেখেছেন তো কয়েকদিন আগের ঘটনা। আর এই যে ব্যাংক হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে কিভাবে তুলে নিচ্ছে বিভিন্ন লোকজন, এই আওয়ামী পরিবারের লোকজন, তাদের যারা সুবিধাভোগী রয়েছে সেগুলো জানেন। তো যাই হোক, এই ব্যাংকগুলোকে এভাবে খেয়ে ফেলেছে, শেষ করে দিয়েছে। এখন এই ব্যাংকগুলো, এই যে তথাকথিত শরিয়া ব্যাংক, ইসলামিক ক্যালিগ্রাফি লাগানো ব্যাংকগুলো যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। এদেশের মানুষ কবে ঠিক হবে? লর্ড ক্লাইভের সেই আত্মজীবনীতে যেটা লেখা হয়েছিল যে আমরা এতগুলো 70টা জাহাজ বা নৌকা ভরে মূল্যবান সম্পদ এদেশ থেকে নিয়ে গেলাম, এখানের এই অঞ্চলের মানুষ যদি আমাদের দিকে তাকিয়ে থু ফেলতো, আমরা ডুবে মারা যেতাম। একটি ঢিলও ছুটতো তাহলে আমরা মারা যেতাম, ডুবে মারা যেতাম। তো এদেশের এই অঞ্চলের মানুষের কবে হুঁশ ফিরবে আমি জানি না। তারা কিছু একাডেমিক লেখাপড়া করে, বিভিন্ন জায়গায় চাকরি করবে, গোলামি করবে, তারা একটু ভালো পোলাও খাইতে চায়, ছেলে মেয়েকে একটু ইংলিশ শেখাতে চায়, একটু ভালো স্কুলে পড়াতে চায়, একটু কক্সবাজার ঘুরতে চায়, একটু জায়গা কিনতে চায়, ভাড়া দিতে চায়, মার্কেট করতে চায়, একটু বিয়ার অনুষ্ঠানে নাচানাচি করতে চায়, একটা লাক্সারিয়াস জীবনযাপন চায়। সে টাকা সুদের থেকে আসুক আর যেভাবে আসুক, রাষ্ট্র গোল্লায় যাক। আজকে এগুলো চিন্তা না করার কারণে আজকে রাষ্ট্রটা আসলেই গোল্লায় গিয়েছে, রাষ্ট্র ভারতের পেটে ঢুকে গেছে। আজকে নামে মাত্র বিজয় দিবস পালন করা হয়েছে কয়েকদিন আগে, বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশের জায়গায় আসতে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। মহান আল্লাহ তাআলা কখন কবুল করে, এই বাংলাদেশ যে বিপদ সীমার মধ্যে আছে সেই জায়গা থেকে বাংলাদেশ কখন রেহাই পাবে আমরা জানি না, সেই অপেক্ষায় রয়েছি। আসসালামু আলাইকুম।